কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি পরিবেশবিদ্যা ডক্টর অনীশ চট্টোপাধ্যায়ের বইয়ের যে সিরিজটা চালু করেছিলাম, মাঝখানে কিছুদিন আমি ভিডিও দিতে পারিনি, তার জন্য দুঃখিত। আমি আবার চলে এসেছি। প্রথম অধ্যায় আলোচনা করেছি এবং চতুর্থ অধ্যায় আলোচনা করেছি। এবার আমি চলে এসেছি দ্বিতীয় অধ্যায় নিয়ে। এই দ্বিতীয় অধ্যায়ে দুটো ইউনিট, ইকোলজি ও ইকোসিস্টেম এবং বাস্তুতন্ত্রের উপাদান, এই দুটো ইউনিট নিয়ে আমি এই দুটো ইউনিটের মধ্যে প্রায় 60-62টা মতো প্রশ্ন আমি আলোচনা করে দেব। যেটুকু তোমাদের প্রাইমারির পরীক্ষার জন্য বা আপার প্রাইমারি বা সিটেট বা বিএ যারা এমএ করছো যেটুকু প্রয়োজন, আমি শুধু সেই অংশটুকু নিয়ে আলোচনা করব। বিএ বা এমএ যারা করছো তাদের হয়তো একটু বেশি ডেসক্রিপটিভ পড়তে হবে, কিন্তু আমি এখানে শর্ট প্রশ্ন টাইপের আলোচনা করে দেব, তাদের সেখান থেকেও তোমরা উপকৃত হতে পারবে। তাহলে চলে যাই প্রথম দিকে, যেটা বলছে প্রাণীবিজ্ঞানী হেকেলের মতে জীবের একটি সুনির্দিষ্ট পরিবেশে বেঁচে থাকাই হলো ইকোলজি। এবার এখান থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে, যে জীবের একটি সুনির্দিষ্ট পরিবেশে বেঁচে থাকা ঘটনা হলো ড্যাশ। ইকোলজি বা বাস্তুবিদ্যা বা তোমার বাস্তুতন্ত্র, এরকমভাবে কিছু প্রশ্ন আসতে পারে, সেটা তোমাদের অ্যান্সার করতে হবে। আবার এই সংজ্ঞাটা দিয়ে বলতে পারে যে এই সংজ্ঞাটি কার, এটা হচ্ছে প্রাণীবিজ্ঞানী হেকেলের, এভাবে বলতে হবে। 2 নম্বর চলে আসছি 2 নম্বর প্রশ্নে, সেটা হচ্ছে ইকোলজি শব্দটির মানে কি। ইকোলজি শব্দটির মানে হচ্ছে বাসস্থান বা বাসস্থান সম্পর্কে জ্ঞান বা অধ্যয়নই হচ্ছে ইকোলজি। আর তারপরের প্রশ্নে চলে আসি, দুটি গ্রিক শব্দ থেকে ইকোলজি শব্দটির অর্থ উদ্ভব হয়েছে। দুটি গ্রিক শব্দ কি কি? ওইকস মানে হচ্ছে গৃহ বা বাসস্থান, আর লোগোস অর্থ জ্ঞান বা নলেজ। এই দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে। পরের প্রশ্নে চলে আসি, ইকোলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন আর্নস্ট একেল 1866 খ্রিস্টাব্দে। এর পরের প্রশ্নে চলে আসি, এখান থেকে আর বিশেষ কিছু পড়ার নেই। লাস্টের দিকে রয়েছে একটি প্রশ্ন, সেটা হচ্ছে হিউম্যান ইকোলজি। এই যে হিউম্যান ইকোলজি, অর্থাৎ মানুষকে কেন্দ্র করে যে বাস্তুতন্ত্র, মানে মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্কে আলোচনা করা হয় যেখানে, সেটা হচ্ছে হিউম্যান ইকোলজি। পরের প্রশ্নে চলে আসি, সেটা হচ্ছে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম কাকে বলে? বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম হচ্ছে পরিবেশে বসবাসকারী জীবগোষ্ঠী এবং ওই জীবগোষ্ঠী ও পরিবেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের ফলে উৎপন্ন অবস্থানকে বোঝায়। এখান থেকে কিন্তু এভাবে প্রশ্ন আসতে পারে যে একটি নির্দিষ্ট স্থানের পরিবেশ, ওই পরিবেশে বসবাসকারী জীবগোষ্ঠী ও জীবগোষ্ঠী পরিবেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের ফলে উৎপন্ন অবস্থাকে কি বলে? এটা হচ্ছে বাস্তুতন্ত্র, বাস্তুরীতি বা ইকোসিস্টেম। এটা কিন্তু এমসিকিউ আসতে পারে এইভাবে প্রশ্নটি। এবার চলে আসি পরবর্তী অংশে। এখান থেকে দুটো জিনিস জানতে হবে, যে লিন্ডেম্যান কত সালে সংজ্ঞাটি দিয়েছে এবং সংজ্ঞাটি কি, আর এদিকে হচ্ছে ওডাম সংজ্ঞাটি কত সালে দিয়েছে এবং সংজ্ঞাটি কি। তাহলে ছোট্ট করে মনে রাখার জন্য, লিন্ডেম্যান বলছে প্রাকৃতিক ভৌত রাসায়নিক অবস্থা বাস্তুতন্ত্রের। আচ্ছা, আর ওডাম কি বলছে? একে অপরের প্রভাবে প্রভাবিত করার অবস্থা। এই দুটো জিনিস জাস্ট মনে রাখলেই ওডামের সংজ্ঞা আর লিন্ডেম্যানের সংজ্ঞা তো আর লিখতে দেবে না, এই দুটো সংজ্ঞা দিয়ে দেবে, কার কোনটি সেটি বলতে হবে। এরপরের প্রশ্ন চলে আসি, ইকোসিস্টেম কথাটি কে প্রথম ব্যবহার করেন? ইকোসিস্টেম কথাটি কে প্রথম ব্যবহার করেন? আগে পড়েছি আমি ইকোলজি, আর এটা হচ্ছে ইকোসিস্টেম। ইকোসিস্টেম ব্যবহার করছে কে? ট্রান্সলে। কত সালে? 1935 সালে। পরবর্তী প্রশ্নে চলে আসি, বায়োসিনোসিস বা বায়োসিনোস কি? বায়োসিনোসিস বা বায়োসিনোস কি? বিভিন্ন জীবের পারস্পরিক ক্রিয়াকে, এই যে বিভিন্ন জীবের পারস্পরিক ক্রিয়াকে বায়োসিনোসিস বা বায়োসিনোস বলে। তাহলে বায়োসিনোসিস সেটা হচ্ছে বাস্তুতন্ত্রে
কোনো বসতির অন্তর্গত বিভিন্ন জীবের যে পারস্পরিক ক্রিয়া, সেটা হচ্ছে বায়োসিনোসিস। আচ্ছা, বায়োসিনোসিস কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? সর্বপ্রথম ব্যবহার করেন কার্ল মেবিয়াস। পরবর্তী প্রশ্ন, বায়োজিওসিনোসিস। আগেরটা ছিল বায়োসিনোসিস আর এটা বায়োজিওসিনোসিস। এটা হচ্ছে বাস্তুতন্ত্রে কোনো বসতি এবং ওই বসতির অন্তর্গত বিভিন্ন জীবের পারস্পরিক ক্রিয়া বিক্রিয়া। আগেরটা আমরা কি পড়েছি? ক্রিয়া। ক্রিয়াটা বায়োসিনোসিস আর ক্রিয়া বিক্রিয়াটা হচ্ছে বায়োজিওসিনোসিস। তাহলে জিও যেটা সেটা কিন্তু ক্রিয়া বিক্রিয়া। পরেরটা চলে আসি, বায়োজিওসিনোসিস কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? সর্বপ্রথম ব্যবহার করেন সুকাচেভ। এরপরে চলে আসি পরবর্তী প্রশ্নে, বাস্তুতন্ত্রের প্রধান নীতি কি কি? বাস্তুতন্ত্র, এভাবে একটা প্রশ্ন আসতে পারে যে পরিবেশের একক কি? সেটা বাস্তুতন্ত্র। আচ্ছা, জীবমণ্ডল হলো সবথেকে বড় বাস্তুতন্ত্র। এভাবে উল্টো ঘুরে আসতে পারে, বাস্তুতন্ত্রের সবচেয়ে বড় একক বা জীবমণ্ডল এর সবচেয়ে বড় বিষয় কি? সেটা হচ্ছে বাস্তুতন্ত্র। এভাবে ঘুরেও আসতে পারে। পরে চলে আসি ডিপ ইকোলজি ও শ্যালো ইকোলজি। ডিপ ইকোলজি কি? পৃথিবী, উদ্ভিদ, প্রাণী, মানুষের সমান গুরুত্ব যেখানে থাকে সেটা হচ্ছে ডিপ। ডিপ মানে কি? আমরা জানি যে গভীরে, অর্থাৎ সমগ্র বিষয়টাকে যেখানে গুরুত্ব দেওয়া হয় সেটা হচ্ছে ডিপ ইকোলজি। আর শ্যালো ইকোলজি শুধুমাত্র মানব কেন্দ্রিক পরিবেশ। এটা এভাবে ঘুরে প্রশ্ন আসে যে মানব কেন্দ্রিক পরিবেশ কে গুরুত্ব দেওয়া হয় কোন ইকোলজিতে? ডিপ ইকোলজি, শ্যালো ইকোলজি বা অন্য অন্য নাম দিয়ে দেওয়া হলো, তাহলে এটা কিন্তু হয়ে যাবে শ্যালো ইকোলজি। পর্যটনের উদ্দেশ্যে অরণ্যের সংরক্ষণ, এই বিষয়টা কিন্তু গুরুত্ব দেওয়া হয় শ্যালো ইকোলজিতে। এবার চলে আসি ডিপ ইকোলজি। এর ধারণাটি কে দিয়েছেন? ডিপ ইকোলজির ধারণাটি দিয়েছেন দার্শনিক, নরওয়ের প্রখ্যাত দার্শনিক ও পর্বতারোহী আর্নিনেস। সর্বপ্রথম ডিপ ইকোলজি কথাটি ব্যবহার করেন 1973 সালে। পরবর্তী প্রশ্ন, গ্রিন লাইট। গ্রিন লাইট কিন্তু শ্যালো ইকোলজি। এভাবে মনে রাখলেও, একটুখানি মনে রাখলেই হবে। মানব কেন্দ্রিক পরিবেশ যেটাতে গুরুত্ব দেওয়া হয় সেটা হচ্ছে শ্যালো ইকোলজি, আবার তার আরেক নাম হচ্ছে লাইট গ্রিন। পরবর্তী অংশে চলে আসি, বাস্তুতন্ত্র বা বাস্তুরীতির উপাদান কি কি? বাস্তুতন্ত্র, আমি হেডিংটাতে বলেছিলাম বাস্তুতন্ত্রের উপাদান শুধু বলেছিলাম, কিন্তু গঠন ও কর্মপ্রণালীও এর মধ্যে অন্তর্ভুক্ত। বাস্তুতন্ত্রের বাস্তুরীতি উপাদানগুলি, অর্থাৎ বাস্তুতন্ত্র দুটি প্রধান উপাদান, এটা মনে রাখতে হবে। বাস্তুতন্ত্রের দুটি প্রধান উপাদান কি কি? জড় উপাদান আর সজীব উপাদান। জড় উপাদানের আরেক নাম আছে অজীবজাত উপাদান বা অবায়োটিক উপাদান, আর সজীব বা জীবজাত উপাদানের মধ্যে এর আরেক নাম হচ্ছে বায়োটিক উপাদান। হয়ে গেল। বাস্তুতন্ত্রের জড় বা জীবজাত বা অবায়োটিক উপাদান বলতে কি বোঝায়? যেটাকে বললাম জড়। সজীব উপাদান তো আমরা সবাই জানি যে উৎপাদক, খাদক আর বিয়োজক, সজীব উপাদান যেগুলো। আর জড় উপাদান কোনগুলো? সেটা হচ্ছে রাসায়নিক ও ভৌত উপাদান। জড় উপাদানগুলোকে রাসায়নিক ও ভৌত উপাদান। এসে জড় উপাদান নিয়েই আমরা কথা বলবো। জড় উপাদান 3 ধরনের। মনে রাখতে হবে যে বাস্তুতন্ত্রের জড় উপাদান কয় ধরনের? 3 ধরনের। আর ওপরে যেটা পড়লাম সেটা হচ্ছে বাস্তুতন্ত্রের উপাদান কয় প্রকার? 2 প্রকার, জড় আর সজীব। এর জড়টা 3 ধরনের, একটা হচ্ছে অজৈব পদার্থ, জৈব পদার্থ আর ভৌত উপাদান। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে বাস্তুতন্ত্রের অজৈব উপাদান কোনগুলো, অপশান দিয়ে দিল। অজৈব উপাদান কিন্তু এই যে নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, সালফার, এগুলো হচ্ছে অজৈব উপাদান, জৈব নয়। আচ্ছা, জৈব উপাদান কোনগুলো? সেটা আমরা জানি যে হিউমাস, ফ্যাট, কার্বোহাইড্রেট, প্রোটিন, এগুলো হচ্ছে জৈব উপাদান। আর ভৌত উপাদান কোনগুলো? এটা অনেকবার আমি বিভিন্ন কোশ্চেনের মধ্যে দেখেছি যে সূর্যালোক, বৃষ্টিপাত, তাপ, বায়ু, এগুলো কিন্তু ভৌত উপাদান। 4টে অপশান দিয়ে দিল যে এর মধ্যে কোনটি ভৌত উপাদান নয়? সূর্যালোক, বৃষ্টিপাত, তাপ, নাইট্রোজেন।
তাহলে আমাদের নাইট্রোজেন আনসার। এভাবে কিন্তু প্রশ্ন থাকে। পরবর্তী প্রশ্নে কি আছে, বাস্তুতন্ত্রের সজীব বা জীবজাত বায়োটিক উপাদান এর দুটি ভাগ, সজীব উপাদানকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, এটা হচ্ছে স্বভোজী আর এটা হচ্ছে পরভোজী। যেটা স্বভোজী, স্বভোজীর উদাহরণ হচ্ছে সবুজ শৈবাল, সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়া, এগুলো। এইবার ফাইটোসিনোসিস কি, এটা একটু জানতে হবে তোমাদের। সেটা হচ্ছে উৎপাদক বা স্বভোজী জীব হচ্ছে ফাইটোসিনোসিস। আর পরভোজীটা আমরা পরে বলে দিচ্ছি, এর নিচেই আছে। পরভোজীর আরেক নাম হচ্ছে হেটারোট্রপিক। হেটারোট্রপিক উপাদান হচ্ছে পরভোজী। পরভোজী। এবার খাদ্যাভ্যাস বা খাদ্যের ধরন অনুসারে খাদক প্রাণীদের কয় ভাগে ভাগ করা যায়, কি কি? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে খাদ্যাভ্যাস বা খাদ্যের ধরন, কে কী ধরনের খাদ্য খায় সেই অনুযায়ী, মানে সবাই খাদক কিন্তু তাদের খাদ্যের ধরন, কেউ খায় তৃণ, কেউ খায় মাংস, কেউ খায় এরকম আর কি বিভিন্ন কিছু। সেই খাদ্যাভ্যাস মানে খাদ্যের অভ্যাস বা ধরন, যেমন কেউ তৃণ খায় সেটা তৃণভোজী, এটা হার্বিভোরাস। এটা কিন্তু তোমরা ইংলিশের ক্ষেত্রে অনেক সময় পেয়ে যাবে, যেটা তোমার অনার্স সাবস্টিটিউশনে আছে, যে তৃণভোজী যে প্রাণী তাকে বলা হয় হার্বিভোরাস, মাংসাশী প্রাণীকে বলা হয় কার্নিভোরাস, আর সর্বভোগ বা যে সব খায় সেটা হচ্ছে অমনিভোরাস, যেমন মানুষ। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে এগুলো। আচ্ছা, 3 প্রকার হয়ে গেল। এর পরের অংশ কি দেখি, তৃণভোজী বা হার্বিভোরাস, যেমন গরু, ছাগল, ভেড়া ইত্যাদি। মাংসাশী কার্নিভোরাস, বাঘ, সিংহ। সর্বভোগ অমনিভোরাস, যেমন মানুষ। পরবর্তী অংশে চলে আসি, সেটা হচ্ছে খাদ্য খাদক সম্পর্কের স্তর অনুসারে খাদক প্রাণীদের কয় ভাগে ভাগ করা হয়। খাদক প্রাণীদের, আগে আমরা বলেছিলাম খাদ্যাভ্যাস মানে খাদ্যের অভ্যাস, সেটা 3 প্রকার ছিল, এটা কিন্তু 4 প্রকারের। মানে খাদক প্রাণীদের প্রাথমিক খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক, চতুর্থ স্তরের খাদক। আর এই যে জুসিনোসিস, এটা মনে রাখতে হবে, জুসিনোসিস মানে সমস্ত স্তরের খাদককে বোঝায়, সে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সব মিলেই কিন্তু জুসিনোসিস। আচ্ছা, প্রাথমিক স্তরের খাদক কোনগুলো, গরু, মহিষ, ভেড়া, এরা ঘাস খায়, তাহলে প্রথম স্তরের খাদক, এরা উৎপাদককে খাচ্ছে। আচ্ছা, এরপরে চলে আসি দ্বিতীয় স্তরের খাদক। দ্বিতীয় স্তরের খাদক হচ্ছে কুকুর, বিড়াল। আচ্ছা, তৃতীয় স্তরের খাদক কি, তৃতীয় স্তরে হচ্ছে শোল, বোয়াল। কারণ যদি আমরা পুকুরে বাস্তুতন্ত্র দেখি, তাহলে সেখানে কিন্তু ছোট মাছগুলো ঘাস খাচ্ছে, তাহলে ওরা প্রথম শ্রেণীর খাদক। এবার প্রথম শ্রেণীর খাদকগুলোকে আবার শোল মাছ খাচ্ছে, ওরা দ্বিতীয় শ্রেণীর খাদক হলো। তারপরে তার থেকে ছোট মাছগুলোকে আবার বড় মাছগুলো খাচ্ছে, তাহলে এরা হচ্ছে তৃতীয় শ্রেণীর খাদক হলো, এইভাবে আর কি। চতুর্থ স্তরের খাদক কোয়াটারনারি যেটাকে বলছে, যেমন বাজ পাখি হচ্ছে চতুর্থ স্তরের খাদক। কারণ ব্যাঙ খাচ্ছে, পোকা খাচ্ছে ঘাস, এবার পোকাকে খাচ্ছে ব্যাঙ, ব্যাঙকে খাচ্ছে সাপ, সাপকে খাচ্ছে বাজ পাখি, তাহলে এটা কিন্তু 4টে স্তর হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে চতুর্থ স্তরের খাদক। মাইক্রো কনজিউমার কিন্তু মাইক্রো মানে ছোট, ছোটকে আমরা কি অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখি, কাদেরকে দেখি, অণুজীবকে, সুতরাং এটা আনসার হয়ে যাবে অণুজীব। তাহলে মাইক্রো কনজিউমার, বিয়োজকরা হচ্ছে অণুজীব, এটা মনে রাখতে হবে, বিয়োজকরা হচ্ছে অণুজীব। এবার চলে আসি পরবর্তী অংশে, মাইক্রোবায়োসিনোসিস কোনগুলো, অণুজীবকে বলা হয়েছে মাইক্রোবায়োসিনোসিস, এটা মনে রাখতে হবে, মাইক্রোবায়োসিনোসিস হচ্ছে অণুজীব। মাইক্রোবায়োসিনোসিস মানে কি, অণুজীব। পরবর্তী প্রশ্ন, বিয়োজক বা মাইক্রো কনজিউমার, এই যে বিয়োজক বা মাইক্রো কনজিউমার, এরা কারা? বিয়োজক মৃত উদ্ভিদ থেকে পুষ্টিরস সংগ্রহ করে, তাহলে বিয়োজকরা মৃত উদ্ভিদ প্রাণী থেকে পুষ্টিরস সংগ্রহ করে, আমরা সবাই জানি।
এবার উৎপাদক ও খাদক প্রাণীদের তফাৎ। উৎপাদকরা খাদ্য উৎপাদন করতে পারে, আর এরা খাদ্য উৎপাদন করতে পারে না। আচ্ছা, এরা সৌরশক্তি থেকে মানে কাজে লাগায়, এরা কাজে লাগাতে পারে না। আচ্ছা, ক্লোরোফিল, এদের দেহে ক্লোরোফিল থাকে কয়েকটা ব্যাকটেরিয়া বাদে, আর এদের দেহে ক্লোরোফিল নেই। অক্সিজেন এরা উৎপন্ন করতে পারে, এরা পারে না। উৎপাদকের সংখ্যা অনেক বেশি, আর এদের তুলনামূলক কম। এবার চলে আসলাম পরবর্তী অংশে, খাদক আর বিয়োজক। খাদক আমরা জানি গরু, ছাগল, বাঘ, সিংহ সবই খাদক। আর বিয়োজক হচ্ছে ব্যাকটেরিয়া, ছত্রাক, অণুজীব, এগুলো হচ্ছে বিয়োজক। উৎপাদক ও বিয়োজকের মধ্যে পার্থক্য: উৎপাদকরা সম্প্রদায়, এরা স্বভোজী, এরা মৃতজীবী, সৌরশক্তিকে আবদ্ধ করতে পারে, এরা পারে না। খাদ্য সংশ্লেষ করে ক্লোরোফিল, সবুজ উদ্ভিদে ক্লোরোফিল থাকে, তারা খাদ্য সংশ্লেষ করে, এরা ক্লোরোফিল না থাকে খাদ্য সংশ্লেষ করতে পারে না। আচ্ছা, পুষ্টি যোগান, এরা সালোক সংশ্লেষের মাধ্যমে নিজের পুষ্টি যোগান দেয়, এরা মৃতজীবী প্রাণী থেকে পুষ্টি যোগান নেয়। এবার চলে আসলাম পরের অংশে, বাস্তুতন্ত্র কত প্রকার। বাস্তুতন্ত্রকে কয় ভাগে ভাগ করা যায়? বাসস্থান অনুযায়ী বাস্তুতন্ত্রকে দুই ভাগে। বাসস্থান অর্থাৎ কেমন বাসস্থান, সেটা স্থলজ না জলজ। তাহলে এই বাসস্থান অনুযায়ী বাস্তুতন্ত্র দুই প্রকার, স্থলের বাস্তুতন্ত্র আর জলের বাস্তুতন্ত্র। আচ্ছা, এবার স্থলজ জলের বাস্তুতন্ত্রের মধ্যে ছোট্ট করে একটু পার্থক্য বলছে। অবস্থান, এটা স্থলভূমি আর এটা জলভূমি। আচ্ছা, এর মধ্যে স্থলভাগের মধ্যে প্রধান হচ্ছে তোমার রয়েছে পার্বত্যভূমি, নিম্নভূমি, উষ্ণ মরুভূমি, শীতল মরুভূমি, এগুলো হচ্ছে স্থলভাগ। আর এগুলো হচ্ছে নোনা ও মিষ্টি জলজ। উৎপাদক, এটা স্থলভাগের উদ্ভিদ। আর জলভাগের রয়েছে এককোষী শৈবাল, ফাইটোপ্ল্যাঙ্কটন, আর ক্ষুদ্র জীব, জুপ্ল্যাঙ্কটন। আচ্ছা, খাদক প্রাণী, এরা ছোট বড় আছে বিভিন্ন রকম। পুষ্টির উৎস, এরা মাটি জলবায়ু থেকে পুষ্টি নেয়। আর এরা দ্রবীভূত গ্যাস থেকে পুষ্টিমৌল নেয়। এবার আর কি পয়েন্টগুলো দেখতে হবে একটু, এর থেকে বেশি কিছু দেখার নেই। এরপরে চলে আসে স্থলজ বাস্তুতন্ত্রকে কয় ভাগে ভাগ করা হয়। এটা খুব ইম্পর্টেন্ট, স্থলজ বাস্তুতন্ত্রকে কয় ভাগে ভাগ করা হয়, যে 4 প্রকার, 4 ভাগে ভাগ করা হয়। এটা খুব ইম্পর্টেন্ট। পার্বত্য, নিম্নভূমি, উষ্ণ মরুভূমি, শীতল মরুভূমি, যেটা আগেও বললাম আমি। এর পরবর্তী অংশে চলে আসলাম, স্থলজ বাস্তুতন্ত্রকে কয় ভাগ করা হয়। স্থলজ বাস্তুতন্ত্রকে কিন্তু 4 ভাগে ভাগ করা হয়। এটা হচ্ছে নিম্নভূমি, উষ্ণভূমি, শীতলভূমি আর পার্বত্য। এটা তো বলেই দিলাম, আগে আছে। জলজ বাস্তুতন্ত্রকে কয় ভাগে ভাগ করা হয়। জলজ বাস্তুতন্ত্র কিন্তু 2 প্রকার, স্থলজ বাস্তুতন্ত্র 4 প্রকার, জলজ বাস্তুতন্ত্র 2 প্রকার। একটা হচ্ছে মহাদেশীয় স্বাদু জল আর সমুদ্রের লবণাক্ত জল, এটা আমরা সবাই জানি। এইবার হচ্ছে এই যে জলের যে বাস্তুতন্ত্র, স্বাদু জলের যে বাস্তুতন্ত্র, এটা তো আমরা নোনা জল যেটা বললাম সেটা তো সমুদ্রে, কিন্তু স্বাদু জলেরগুলো তো অনেক জায়গা আছে, নদী আছে, হ্রদ আছে, পুকুর আছে, জলাভূমি আছে, এগুলো আছে। আর সমুদ্রের জলের তো একটাই সমুদ্রেই, কিন্তু তার মধ্যে 2টো ভাগ, এটা হচ্ছে অগভীর সমুদ্র আর গভীর সমুদ্র, মানে কূলের দিকে একটা আর গভীরের দিকে এক ধরনের। ইকোটোন, এই জিনিসটা খুব ভালো করে মনে রাখবে। ইকোটোন মানে হচ্ছে কোনো দুটো বাস্তুতন্ত্রের মধ্যেকার সীমানা। মনে করো যে একটা বাস্তুতন্ত্র শুরু হয়েছে 1 মাইলের পরে শেষ হয়েছে, এবার সেখান থেকে যে আরেকটা বাস্তুতন্ত্র শুরু হচ্ছে, এই যে 1 মাইল যেখানে শেষ হলো, দুটো বাস্তুতন্ত্রের সেখানে টাচ করছে, সেই যে জায়গাটাকে বলছে ইকোটোন। এটা একটু সহজে মনে রাখবে। যেটা মিশ্রণ হয়ে যাচ্ছে, তখন দুটো বাস্তুতন্ত্রের প্রাণীর মধ্যে বা উদ্ভিদের মধ্যে একটা মিশ্র ভাব দেখা যায়, যে এই পরিবেশের উপযোগী কিছু উদ্ভিদ আর ওই পরিবেশের উপযোগী কিছু উদ্ভিদ এই অংশটার মধ্যে দেখা যায়, সেই জায়গাটাকে কিন্তু ইকোটোন বলছে। আচ্ছা, যেমন এই দেখো, নিরক্ষীয় অরণ্যের বাস্তুতন্ত্র আর মরুভূমির বাস্তুতন্ত্রের মধ্যবর্তী মিশ্র বাস্তুতন্ত্রকে বলছে ক্রান্তীয় সাভানা তৃণভূমি। তাহলে নিরক্ষীয় বৃষ্টি অরণ্য বাস্তুতন্ত্র আর মরুভূমির বাস্তুতন্ত্রের মধ্যবর্তী যে অংশ, সেটা হচ্ছে ক্রান্তীয় সাভানা তৃণভূমি। এবার একটা ছকের মধ্য দিয়ে আমি দেখিয়ে যাচ্ছি, দেখো তোমরা, যে এটা একটা নিরক্ষীয় অঞ্চলের বাস্তুতন্ত্র, এটা উষ্ণ মরু অঞ্চলের বাস্তুতন্ত্র। তাহলে এর মাঝে যে অংশটা, অর্থাৎ নিরক্ষীয় কিছুটা অংশ আর উষ্ণ কিছুটা অংশ, এর মাঝে যে সাভানা তৃণভূমি, এটাকে বলছে ইকোটোন।
এই উপকূল ভাগের দেখো সমুদ্র আর স্থলভাগের মাঝামাঝি যে উপকূল, যেমন সুন্দরবনের অঞ্চল। আচ্ছা, ইকোক্লাইন হচ্ছে, এটা যেমন বললাম, এটা হচ্ছে মিশ্রণের প্রবণতা। যেমন তোমরা শিলিগুড়ি বা জলপাইগুড়ি গেলে সেখান থেকে যদি তুমি দার্জিলিং যাও, তাহলে শিলিগুড়ির আবহাওয়ার কিছু গাছপালা আর দার্জিলিংয়ের আবহাওয়ার কিছু গাছপালা মধ্যে একটা মিশ্র ভাব দেখা যায়, যে মাঝামাঝি যে জায়গাটা গেলে কিন্তু মিশ্র ভাব লক্ষ্য করা যায়। এই যেমন ছবিটা দেওয়া আছে, এই জায়গাটা এটা বলছে। আচ্ছা, এজ এফেক্ট বলতে কি বোঝায়, সেটা হচ্ছে দুটি পাশাপাশি অবস্থিত বাস্তুতন্ত্র বা বায়োমের সীমানাবর্তী অঞ্চলের পারস্পরিক প্রভাবে জীবগোষ্ঠীর গঠন ও প্রজাতির সংখ্যার যে পরিবর্তন হয়, তখন তাকে এজ এফেক্ট বলছে। তাহলে দুটি, আগে বলছিলাম দুটি পাশাপাশি বাস্তুতন্ত্র, আর এটাও বাস্তুতন্ত্র, তবে একে অপরের প্রভাবে কি হচ্ছে, গঠন ও প্রজাতির সংখ্যার যে পরিবর্তন হচ্ছে, জীবগোষ্ঠীর গঠন, মনে করো তাদের যে গঠন, মানে তারা যে কিছুটা লম্বা বা কিছুটা বেটো, দুই প্রজাতির যে গঠন বা প্রজাতির সংখ্যা বেড়ে যাওয়া বা কমে যাওয়া, এর পরিবর্তন যে ঘটছে, এটাকেই বলছে এজ এফেক্ট। এবার পরবর্তী অংশে চলে আসি, এটা হচ্ছে বাস্তুতন্ত্র নিশ বা নিশে। এখানে তেমন কিছু দেখার নেই এই অংশটায়। এই অংশটা থেকে একটু ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা একটু জেনে নাও তোমরা। নিশ বা নিশে কি? নিজের বাসভূমি, মনে করো যে একটা প্রাণী একটা নির্দিষ্ট জায়গায় বসবাস করে, সেই যে বসবাস করে, কাউকে একটা নির্ভর করে সে তো বসবাস করবে, সেই নির্ভরতাটাকেই, যার উপর জীবন ধারণের জন্য নির্ভর করছে, তাকেই বলছে নিশ বা নিশে। যেমন এখানে উদাহরণ দিয়েছে দেখো, সেই উদাহরণটাই তোমাদের দিয়ে দিচ্ছি, যে কোনো একটা পরশ্রয়ী গাছ, যেমন স্বর্ণলতা যদি কোনো মনে করো যে আম গাছের উপর স্বর্ণলতা হয়েছে, তাহলে আম গাছটা হয়ে যাবে হচ্ছে নিশ বা নিশে। তাহলে যাকে নির্ভর করে কোনো উদ্ভিদ বসবাস করছে, সেই হয়ে যাচ্ছে নিশ বা নিশে। যেমন আরেকটা এখানে উদাহরণ দিয়েছে দেখো, যে কেউটে সাপ কী করছে, জঙ্গল, পাহাড় ও শিলার ফাটলকে নির্ভর করে সে বেঁচে থাকছে। তাহলে সেই জঙ্গল, ফাটল বা নদীর পাড়, এই অংশটাই কিন্তু হয়ে যাচ্ছে কেউটে সাপের নিশ। তাহলে হয়ে গেল। তাহলে আমার ভিডিওটা যদি সত্যিই ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা লাইক করো এবং কমেন্ট করো, আমার ভিডিওটার সঙ্গে জুড়ে থেকো এবং সাবস্ক্রাইব করে রেখো, অন্যদের সঙ্গে শেয়ার করো। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে পরের পার্ট নিয়ে।